আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যশোর সফরে আজ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তৃতা। ইরানকে আলোচনার জন্য প্রয়োজনে টেলিফোন করতে ট্রাম্পের আহ্বান। যুদ্ধ নিয়ে আলোচনায় ওমান পাকিস্তান হয়ে রাশিয়া যাবেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও নাট্যকর্মী মিমোকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেফতার। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চায় পুলিশ। শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানি সুবিধা বাতিল করে সংসদে আইন পাস। আইন শৃঙ্খলা বাহিনী, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের জন্য জ্বালানিতে রেশনিং প্রত্যাহার। এবং স্বাধীনতা পুরস্কারে ভূষিত প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবুকে প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা জেলার সংবর্ধনা। প্রাণ প্রকৃতি রক্ষায় সম্মিলিত অভিযাত্রার প্রত্যয়। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। আজ যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচিতে খাল খনন, হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে। দর্শক, যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আছেন রাহুল রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আমাদেরকে জানান। রাহান, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু দেখেছি যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন সংসদে যাচ্ছেন, প্রতিদিন সচিবালয়ে তার কার্যালয়ে অফিস করছেন, মন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে প্রতিদিনই বৈঠক করছেন, বিশিষ্ট বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর তিনি নিচ্ছেন। একইভাবে আমরা দেখছি তিনি সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন, দেশের মানুষের কাছে যাচ্ছেন, মূলত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। তবে সবচেয়ে বড় বিষয়টি তিনি যেটি জোর দিয়েছেন, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় উপাসনালয় ব্যক্তিত্বদের যে ভাতা প্রদান, এই বিষয়গুলোকে তিনি অনেক বেশি জোর দিচ্ছেন। আমরা দেখেছি যে যতগুলো জায়গায় তিনি গিয়েছেন, প্রতিটি জায়গায় কিন্তু তিনি মূলত তার যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি পূরণের যে কর্মসূচিগুলো, সেগুলোতেই তিনি জোর দিয়েছেন। এবং যথারীতি যশোরেও তিনি তার সফর শুরু করবেন, যশোরের শার্শা উপজেলায় একটি খাল খনন উদ্বোধন করে। সেই খাল খনন উদ্বোধন করে তিনি আবার যশোর শহরে চলে আসবেন। এখানে একটি মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর এখানে একটি যশোর জেলার একটি ঐতিহ্যবাহী লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরি যেটিকে বলা হয় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি, সেই লাইব্রেরি পরিদর্শন করবেন। লাইব্রেরি পরিদর্শন করে সার্কিট হাউসে একটু বিশ্রাম নিয়ে তিনি চলে আসবেন যশোরের এই ঈদগাহ কেন্দ্রীয় মাঠে। এখানে তিনি জনসমাবেশ করবেন। বিকেলে জনসমাবেশে নেতা কর্মী এবং যারা সাধারণ মানুষ আসবে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমরা বগুড়াতেও দেখেছি যে প্রায় 10-12টি কর্মসূচি ছিল, বিভিন্ন কর্মসূচিতে তিনি বক্তব্য রেখেছেন এবং শেষে এসে তিনি জনসমাবেশে মানুষের উদ্দেশ্যে একটি বক্তব্য রেখেছেন। এখানেও যথারীতি সারা দিনব্যাপী কর্মসূচির পর তিনি এখানে এসে জনসমাবেশ করবেন এবং সেই জনসমাবেশে
এখানকার নেতাকর্মী এবং মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এরপরে আসলে বলা যায় যে তার আনুষ্ঠানিক যে যশোরের সফর সেটি শেষ হবে। আমরা জানতে পেরেছি যে হয়তো এরপরে একটি সাংগঠনিক সভা তিনি করতে পারেন, তবে সেটি আসলে একদমই দলীয় ব্যাপার। তবে আমরা বলতে পারি যে এই জনসভার মধ্য দিয়েই শেষ হবে যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর। রায়হান, ধন্যবাদ আপনাকে প্রধানমন্ত্রীর যশোর সফর নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। এবার ইরান যুদ্ধের ৫৯তম দিন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধাবস্থা নিরসনে ঘনীভূত হচ্ছে কূটনৈতিক তৎপরতা। তেহরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনার দরজা খোলা রয়েছে, চাইলে ইরান তাকে সরাসরি ফোন করতে পারে। মধ্যস্থতার পথ খুঁজতে ওমান ও পাকিস্তান সফর শেষে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ প্রণালী সচল করতে বিশ্ব নেতাদের সাথে আলোচনা করেছেন ট্রাম্প। ইফতেখার উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিনের উত্তেজনা আর যুদ্ধ পরিস্থিতির পর এবার সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কণ্ঠে শোনা গেল আলোচনার আহ্বান। তিনি বলেন, ইরান যদি যুদ্ধ বন্ধ করে কথা বলতে চায় তবে তাদের জন্য টেলিফোন খোলা আছে। ট্রাম্পের এই প্রস্তাবের মধ্যেই কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করেছে তেহরান। ওমান সফর শেষে রোববার রাতেই ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মূলত পাকিস্তানি দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সেতুবন্ধন তৈরির চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় উদ্বিগ্ন বিশ্ব নেতারা। বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে দীর্ঘ ফোনালাপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেন ও ফ্রান্সের যৌথ উদ্যোগে কিভাবে জাহাজ চলাচল স্বাভাবিক করা যায় তা নিয়ে গুরুত্বারোপ করেন এই দুই নেতা। বিশ্লেষকরা বলছেন, একদিকে ট্রাম্পের আলোচনার আহ্বান আর অন্যদিকে আরাকচির দৌড়ঝাঁপ সবই ইঙ্গিত দিচ্ছে একটি বড় ধরনের সমঝোতার। এখন দেখার বিষয়, তেহরান কি শেষ পর্যন্ত ট্রাম্পের ফোনে সাড়া দেয় নাকি হরমুজ ইস্যু নিয়ে সংকট আরও দীর্ঘায়িত হয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও নাট্যকর্মী মুনিরা মেহজাবিন মিমোর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনে পরে নিহতের বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলেছে, আজ তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হতে পারে। রাজধানীর বাড্ডার বাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মিমো আত্মহত্যা করে। তার সুইসাইড নোটের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। নিহতের ঘনিষ্ঠ বান্ধবী ওই আত্মহত্যা প্ররোচনায় গুরুত্বপূর্ণ তথ্য দেয় পুলিশকে। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। সংসদ সদস্যদের জন্য শুল্ক করমুক্ত গাড়ি আমদানির যে আইন ছিল জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে তা বাতিল করে নতুন আইন পাশ করা হয়েছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জ্বালানি তেল বিক্রিতে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের রেশনিং তুলে নেওয়া হয়েছে। চক্রমালিথার রিপোর্টে বিস্তারিত। দিনের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হিসেবে গণ্য করে বিশেষ অধিকার সংক্রান্ত দুটি নোটিশের নিষ্পত্তি করেন স্পিকার। এ সময় পয়েন্ট অফ অর্ডারে কুমিল্লা থেকে নির্বাচিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বক্তব্য রাখেন। আইনশৃঙ্খলা বাহিনীর তেল রেশন অবিলম্বে প্রত্যাহার করা হোক, নাইলে আইনশৃঙ্খলা সংকট সৃষ্টি হবে। উত্তর দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। নেত্রকোনা 5 থেকে নির্বাচিত মাসুম মোস্তফা পয়েন্ট অফ অর্ডারে তার বক্তব্য উপস্থাপন করলে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনায় নিন্দা প্রকাশ করেন। আপনার মাধ্যমে আমার নিরাপত্তা চাই এবং আসামিদের যেন গ্রেপ্তার হয়, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। ব্যাপারটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। সংসদ নেতা পাশেই বসে আছেন, তিনি আমাকে বলেছেন যে তিনি নিশ্চিত করবেন যেন এটা সুষ্ঠু একটি তদন্ত হয়
প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। চিফ হুইপ জ্বালানি তেল সংক্রান্ত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। 10 সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হোক। 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হলো। এই কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন। সংসদ সদস্যদের বেতন ভাতা সংক্রান্ত বিল উপস্থাপন করেন আইনমন্ত্রী। বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করার জন্য দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 পিও নম্বর 28 অফ 1973 এর আর্টিকেল 3C বিলুপ্ত করার উদ্দেশ্যে এই বিলটি এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হলো। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। সংসদে কয় এক কথা, বাইরে যায় কয় এক কথা। সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আমি মুনাফেক বলবো কিনা। যেহেতু আপনি না করছেন আমিও আর বললাম না। 20 বছর 4 মাস পরে আজকে বক্তব্য রাখছি এই সংসদে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই যে আবার মহান সংসদে আসতে পেরেছি আমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। তো 18 মাস যে আরামে ছিলেন সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। সোমবার বিকেল 3টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করেন স্পিকার। সহযোগিতার জন্য ধন্যবাদ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী 28শে এপ্রিল মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি দেওয়া শুরু হবে। আর আগস্টে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সঞ্চালন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় 13 বছর পর রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার শুরু হবে জ্বালানি ইউরেনিয়াম ভরার কাজ। প্রথম ইউনিটে মোট 163টি ফুয়েল অ্যাসেম্বলিং করা হবে। এরপর আগস্টে হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক যাত্রা। বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম দেশে এসেছে আরও আগেই। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্দেশনা মেনে সব পরীক্ষাও সম্পন্ন হয়েছে। প্রথম ইউনিট পুরোপুরি চালু হওয়ার পর আগামী বছর চালু হবে দ্বিতীয় ইউনিট। আমরা বিদ্যুৎটা দিব আপনার সামটাইম 3rd উইক, অ্যাজ আই সেড, অগস্ট সেকেন্ড উইক টু 3rd উইকের মধ্যে। তখন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তখন হয়তো আমাদের রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাহেবও থাকতে পারেন। সেকেন্ড ইউনিট যাবে আপনার লেটস সে মিডল অফ জুন নেক্সট ইয়ার। আমরা ফুয়েল লোডিংটা শুরু করব। ন্যাশনাল আইএ স্ট্যান্ডার্ড ফলো করেই আমাদের লোকাল জেনারেশন, লোকাল বাংলাদেশি ইঞ্জিনিয়ারদেরকে আমরা তৈরি করছি যে আগামীতে ওনারাই এটাকে আগে নিয়ে যাবে। মন্ত্রী জানান, বিদ্যুৎ সঞ্চালনে জাতীয় গ্রিড পুরোপুরি তৈরি, নিরাপত্তারও কোনো ঝুঁকি নেই। ফুয়েল লোডিংয়ের 1 মাস পর থেকেই আস্তে আস্তে করে আপনার ন্যাশনাল গ্রিডে যাবে। যেহেতু একবারে দেওয়া যাচ্ছে না, এই 5 মেগাওয়াট 10 মেগাওয়াট বা এরকম করে 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 it will take 2 months to complete 300 megawatts. Around 10,000 tons of বর্জ্য যেটাকে বলি আমরা, ওইটার একটা ক্যাপাসিটি আছে যেটাকে স্টোরেজ করা হবে এবং আল্লাহ না কিছুটা হলে এটা it will goes down to the ground. রাশিয়ার পাওনা শোধ করার সাথে বিদ্যুৎ কেন্দ্র চালুর কোনো সম্পর্ক নেই বলে জানান মন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সবুজে মোড়া এক স্বপ্নযাত্রা, দায়বদ্ধতার দীপ্ত দৃষ্টান্ত বীর মুক্তিযোদ্ধা প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু, যার চিন্তায়, চেতনায় আর কর্মে মিশে রয়েছে প্রকৃতির প্রতি অকৃত্রিম ও অক্লান্ত ভালোবাসা। দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা জেলা। রাজধানীর কবি নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠানে তাকে অভিনন্দন জানিয়ে প্রাণ প্রকৃতি রক্ষায় সম্মিলিত অভিযাত্রার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিশিষ্টজনরা। তারা বলেন, এই সম্মাননা পরিবেশ রক্ষার লড়াইয়ে নতুন উদ্দীপনা যোগাবে। সৈয়দ মাদি হদিতের রিপোর্টে বিস্তারিত। সবুজের প্রতি নিবেদিত এক জীবনের গল্প।
যেখানে প্রতিটি পদচারণা প্রকৃতির টানে আর প্রতিটি উচ্চারণ পরিবেশের পক্ষে। মুকিত মজুমদার বাবু শুধু একটি নাম নয়, বরং এক অনুপ্রেরণার প্রতিচ্ছবি, যিনি দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিয়েছেন পরিবেশ রক্ষার বার্তা, জাগিয়েছেন সচেতনতার আলো। অক্লান্ত, অবিচল, অবিরাম সাধনার স্বীকৃতি যখন তা হয় স্বাধীনতা পুরস্কার, তখন তা শুধু ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং সমগ্র পরিবেশ আন্দোলনের এক গৌরবোজ্জ্বল মাইলফলক। তিনি গড়ে তোলেন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের নাম প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এমন অর্জনকে দেশের জন্য এক অনন্য গর্বের মুহূর্ত হিসেবেই দেখছেন সুধীজনরা। আমাদের চিন্তায় যেন একজন মুকিত মজুমদার বাবুর দেশপ্রেম ফুটে ওঠে, আমাদের কার্যকলাপে যেন একজন মুকিত মজুমদার বাবুর প্রেরণা খুঁজে পাই। আমাদের কথাগুলো, গবেষণার বক্তব্যগুলো আমরা কখনো সাধারণ মানুষের নিকট পৌঁছানোর সুযোগ পাইনি, কারণ আমরা প্রায় সময় দেখি গবেষণাগুলো প্রায় বন্দী থাকে বিভিন্ন ধরনের লাইব্রেরিতে। এক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে আমাদের প্রিয় মুকিত মজুমদার বাবু ভাই। 1971 সনে বাবু যুদ্ধে নেমেছিল অস্ত্র হাতে। এখন আর একটা বড় যুদ্ধে আছে বাবু, পরিবেশ সংরক্ষণ করা, প্রকৃতিকে বাঁচানোর যুদ্ধে এখন বাবু আছে। এই যুদ্ধে তাকে জয়ী হতেই হবে। মানুষকে সম্পৃক্ত করেছেন এবং মানুষ কিন্তু সচেতন হয়েছেন। আজকে বাংলাদেশের একটি শিশুও কিন্তু জানেন যে একটি প্রাণ কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই আজ ভালো নেই, এই ভালো কি করে থাকবো সে চেষ্টা কিন্তু বাবু ভাই অব্যাহত রেখেছেন। প্রথমবারের মতো পরিবেশ খাতে স্বাধীনতা পদকের প্রচলনে ধরিত্রী রক্ষার অভিযাত্রায় গতি আসবে বলে মত বিশিষ্টজনদের। যখন জীবনের সংরক্ষণে, প্রকৃতির সংরক্ষণে কেউ এগিয়ে আসে, এর তো কোনো পারদ যন্ত্র নেই, প্রমাণ করা যাবে না যে তিনি কত পরিমাণ ভালোবাসা নিয়ে, মমত্ব নিয়ে এগিয়ে এসেছেন। প্রকৃতি ও ফাউন্ডেশন যে কাজগুলো করে যাচ্ছে, আমরা সবাই সেখানে সমর্থন জানাই, তাদের সহযোগিতা করি। আসুন আমরা সবাই মিলে আজকে জীবন রক্ষার জন্য আমার প্রকৃতিকে রক্ষা করতে হবে। একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে আরও বিস্তৃত, আরও বহুমাত্রিক পরিসরে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রকৃতি বন্ধু, বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরা সবাই কিন্তু একই ধরনের কাজ করি না, আমরা কিন্তু এক একজনের এক একভাবে কাজ করি, কিন্তু সেই কাজের মাধ্যমে যদি আমরা আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার চেষ্টা করি, সেটাই কিন্তু সবচেয়ে বড় কাজ হবে। এখনই কিন্তু আমরা অনেক দুর্বিষহ একটি সময় কাটাচ্ছি, তাহলে ভবিষ্যৎটা কোথায় যাবে? দূষণে আমরা কিন্তু জর্জরিত করে ফেলছি এই দেশটাকে। আমাদের শিক্ষাটা কিন্তু শুরু হওয়া উচিত বাসার থেকে। আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখতে হবে এবং এই কাজটি যত বেশি আমরা সবাই মিলে করব, যত বেশি আমরা হাতে হাত রেখে এগিয়ে যাব, তখনই কিন্তু সম্ভব। আসুন আজকে একটি অঙ্গীকারই করি, আমরা যেন সবাই হাতে হাত রেখে বাংলাদেশটাকে ভালো রাখার জন্য এগিয়ে যাই। পরিবেশ সহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানে এমন গুণীজনরা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত। নিষ্ঠা, নিবেদন আর নৈতিক দায়িত্ববোধ থাকলে বদলে যেতে পারে সময়, সমাজ, এমনকি সমগ্র পৃথিবীও। ফুল পাখি তরুলতা তটিনীর গান, চির জাগরুকার চির অম্লান। সৈয়দ মাদি হওয়াদি, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ইরান জানিয়েছে এবছর দেশটি থেকে সৌদি আরবে হজ যাত্রায় যাচ্ছেন প্রায় 30,000 মানুষ। ইরানি কর্তৃপক্ষ বলছে, রিয়াদের সঙ্গে সমন্বয়ের পর মঙ্গলবার থেকেই হজ যাত্রা শুরু হবে। ইরানের হজ ও উমরাহ বিষয়ক উপপ্রধান আকবর রেজাইয়ের বরাত দিয়ে IRNA জানিয়েছে, প্রয়োজনীয় সরকারি অনুমোদন পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার নিটল টাটা কৃষি সংবাদ।
খাগড়াছড়িতে অনাবাদি জমিতে বস্তায় আদা চাষ করে সাফল্য পাচ্ছেন কৃষি উদ্যোক্তারা। ইতিমধ্যে বিষয়টি সাড়া ফেলেছে অন্যান্য কৃষকদের মাঝেও। প্রচলিত চাষের বিকল্প হিসেবে বস্তায় চাষে মাটি ক্ষয়রোধ ও পোকামাকড় আক্রমণের ঝুঁকি কম বলছে কৃষি বিভাগ। খাগড়াছড়ি থেকে আজহার হীরার তথ্য ও ভিডিও চিত্রে আলমুসিদের রিপোর্ট। আদা একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল। এটি রান্নায় স্বাদ ও গন্ধ বৃদ্ধির পাশাপাশি ঔষধ হিসেবেও ব্যাপক ব্যবহৃত হয়। তাই মাটিতে আদা চাষের পাশাপাশি বস্তায় আদা চাষ করছেন খাগড়াছড়ির কৃষি উদ্যোক্তারা। 1400 বস্তা আদা চাষ করছি, ফলাফল বালার দিকে আছে, লাভবান কমো। 1400 বস্তা আদায় খরচ পড়ছে আমার 45 থেকে 50,000 ভিতরে। এই 800 কেজি আদা হওয়ার সম্ভাবনা আছে। তোমার বাজারে 100 টাকা হিসাব করলে আপনার প্রায় 2 লক্ষ টাকা আদা, কোনো রোগ জীবাণু ছাড়া এবং বস্তার ভিতরে সবকিছু কীটনাশক, ওষুধ, সার সবকিছু ব্যবহার করতে পারি। আদা চাষ সম্প্রসারণের জন্য কৃষকদের সার, বীজ ও কারিগরি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সকল প্রকার প্রযুক্তিগত এবং কারিগরি যে সহযোগিতা সেগুলো প্রদান করেছি এবং প্রকল্পের আওতায় আমরা তাকে বীজ, সার সহ বিভিন্ন উপকরণ আমরা প্রদান করেছি। আমরা সবসময় তদারকির মধ্যে ছিলাম। রোগ পোকামাকড় সম্পর্কে আমরা তাকে সবসময় পরামর্শ দিয়েছি এবং সামনে অর্থ বছরে এই চাষ, বস্তায় আদা চাষ আরও বেশি সমৃদ্ধ করতে পারবো, আরও সম্প্রসারণ করতে পারবো। আদা চাষের জন্য বাড়তি কোনো জায়গা প্রয়োজন হয় না। সাধারণত উঁচু ও মাঝারি উঁচু যেখানে পানি জমে না, এ ধরনের জমিতে আদা চাষে উপযোগী। জেলার অন্যান্য উপজেলাগুলোতেও যেন এই আমাদের এই প্রযুক্তি দিয়ে আরও ব্যাপকভাবে সম্প্রসারণ হয়, সেই ওই উদ্যোগ আমরা নিব। আমরা মাঠ পর্যায়ে যে আমাদের কর্মকর্তা যারা আছেন ওনাদের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে আমরা এই প্রযুক্তিটি সম্প্রসারণের জন্য ব্যাপক ব্যবস্থা নিব। আমরা দেশে আদার উৎপাদন বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমবে বলছেন কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। নওগাঁর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী বটগাছ। রাস্তার দুই পাশে ছড়িয়ে থাকা বিশাল শাখা প্রশাখার গাছটি হয়ে উঠেছে হাজারো পাখির আশ্রয়স্থল। 100 বছর ধরেই এই বটগাছের ছায়া সুশীতল সমীকরণে পরম প্রশান্তি বিলিয়ে যাচ্ছে রৌদ্রের খরতাপে ক্লান্ত শ্রান্ত পথিকদের। ইমরুল কায়েসের তথ্য ভিডিও চিত্র দেখুন আফরোজা হাসির রিপোর্ট। নওগাঁ জেলার মান্দা উপজেলার বৈলসিং গ্রাম। গ্রামীণ মেঠোপথে চলতে চলতে দেখা মেলে বিশাল মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা প্রাচীন বটগাছটি। যুগের পর যুগ ঠাঁই দাঁড়িয়ে এই বটগাছ। স্থানীয়দের দাবি প্রায় 300 বছরের পুরাতন এই বটগাছ বহন করছে গ্রামীণ ঐতিহ্যের স্বাক্ষর। বাপদাদারা বলতো যে আমরা জবাব করতে দিয়েছি এরকম, কারণ আমার দাদারা বলতো, তারপর বাপারাও কত হয়ে গেছে। সরকারের কাছে একটা দাবি, এখানে যেন একটা বসার জন্য একটা পরিবেশ করে দেয়, পার্ক সিস্টেমে যেন না করে দেয়। পশু পাখি সহ স্থানীয় মানুষের জীবন জীবিকার সাথে জড়িয়ে গেছে 1.5 বিঘা খাস জমি জুড়ে ছড়িয়ে থাকা প্রাচীন এই বটগাছ। গাছটিকে ঘিরে নানা প্রত্যাশা গ্রামবাসীর। বিয়াদারি গাছ, আমরা না জন্মিতে কারা 300 বছর পার হবে মনে হয়। এই গাছের নাম বিয়াদারি গাছ। সবাই মাঠের মানুষ সবাই আসা এখানে ভাত খায়, বসে থাকে, ছায়াতে বসে থাকে। সরকার থেকে এখানে পাইব দিছে। আবহমান বাংলার লোকজ জীবনধারা, সাহিত্য, সংস্কৃতি সব ক্ষেত্রেই জড়িয়ে আছে বটগাছের নাম। ক্লান্ত পথিকেরা এসে বসে, মাঠে যারা কাজ করে তারা ক্লান্তি দূর করে মাঠে নিচে এসে, এই মাঠে নিচে এসে দেখা যায়, একসময় দেখা যেত যে একটা বাঁশি বাজাচ্ছে একটা রাখাল। চমৎকার দৃশ্য এই বট গাছের নিচে হয়। এই বট গাছের যত পাখি এসে বসে এবং জীব বৈচিত্র্যকে রক্ষা করে, এটা বট গাছের একটা চরম অবদান এটা আমাদের। পরিশ্রান্ত পথিকের শ্রান্তিস্থল আর জীববৈচিত্র্যের ধারক প্রাচীন এসব বটবৃক্ষকে যথাযথ সংরক্ষণের তাগিদ সচেতন মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদের শেষ প্রান্তে, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যশোর সফরে আজ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তৃতা। ইরানকে আলোচনার জন্য প্রয়োজনে টেলিফোন করতে ট্রাম্পের আহ্বান। যুদ্ধ নিয়ে আলোচনায় ওমান পাকিস্তান হয়ে রাশিয়া যাবেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও নাট্যকর্মী মিমোকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেফতার। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চায় পুলিশ।
শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে আইন পাস। আইন শৃঙ্খলা বাহিনী, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের জন্য জ্বালানিতে রেশনিং প্রত্যাহার। এবং স্বাধীনতা পুরস্কারে ভূষিত প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবুকে প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা জেলার সংবর্ধনা। প্রাণ প্রকৃতি রক্ষায় সম্মিলিত অভিযাত্রার প্রত্যয়। দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।